আচ্ছা, ঐকিক নিয়মে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আপনার এই যে অতএবের লাইনটা খেয়াল করেন। অতএব ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করতে পারি। দুইটা জিনিস এখানে খেয়াল করবেন। সেটা হচ্ছে একটি জিনিসের পরিমাণ নির্ণয় করে, তাই না? তার মানে আমরা ঐকিক নিয়মে প্রথম স্টেপটাই হচ্ছে, ফার্স্ট স্টেপটা হচ্ছে একটি জিনিসের জন্য কয়টা লাগে, কয় টাকা লাগে, কি পরিমাণ লাগে, এটা আমরা নির্ণয় করি। তারপরে নির্দিষ্ট সংখ্যক জিনিসের, মানে যেটা প্রশ্নে বের করতে বলে বা আমাদের দরকার হয়, এটা সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে একটা জিনিসের জন্য নির্ধারণ করে, এই জন্য এটার নাম ঐকিক। ঐকিক মানে এক, তাই না? এরপরে আমরা মনে করেন 5টা হোক, 10টা হোক, ভগ্নাংশও হইতে পারে, অর্ধেকটাও হইতে পারে, 4 ভাগের 1 ভাগও হইতে পারে। বাট ফার্স্ট স্টেপ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জানা তথ্য থেকে একটা জিনিসের জন্য ওই তথ্যটা বের করা। সেই তথ্যটা হইতে পারে দাম, ওজন, কাজের পরিমাণ, যে কোনো কিছু। এটা তো ঐকিক নিয়ম। তার ফার্স্ট স্টেপ কি? কোনো একটা তথ্য জানা থাকে, সেখান থেকে একটার জন্য কয়টা জিনিস, কয়টা দাম, কয়টা কি, সেটা বের করা, তথ্য বের করা। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে প্রশ্নে যা জানতে চাই বা আমি যা নির্ধারণ করতে চাই সেই নির্দিষ্ট সংখ্যক জিনিসের জন্য এটা বের করা। এটা হচ্ছে ঐকিক নিয়মের সামারি। আপনি যদি এতটুকু বুঝতে না পারেন, পিছনের দিকে টেনে দিয়ে এটা আরো 5বার শুনেন। এবার আমি দুটো উদাহরণ বলি। আমি যা বলছিলাম, আমাকে তথ্য দেয়া আছে কি 7 ডজন পেন্সিলের দাম, এটা তথ্য দেয়া আছে। আমাকে বের করতে হবে 1 ডজন পেন্সিলের দাম। এটাই ঐকিক নিয়মের প্রথম স্টেপ। 7 ডজনের জন্য জানি, 1 ডজনের জন্য বের করব। 7 ডজনের জন্য জানি, 1 ডজনের জন্য বের করবো। এখানে খেয়াল করেন, এখানে আমরা যেটা জানি 1442 কে 7 দিয়ে ভাগ করছি। খেয়াল করেন, এখানে করছি ভাগ। ব্যাপারটা বুঝেন। সিমিলারলি একটা জিনিস খেয়াল করেন, এই 14 নম্বর অঙ্কটা খেয়াল করেন। 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 5 জন লোক কয় দিনে করতে পারবে? আমার এখানে তথ্য দিয়ে আছে কি 10 জন লোক কয় দিনে করতে পারে। আমার বের করতে হবে কি 5 জন লোক কয় দিনে করতে পারে। এই অঙ্কটা হচ্ছে পুরাটা খেয়াল করেন। 10 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে, তাহলে একজন লোক করতে পারবে কয় দিনে? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এবারে খেয়াল করেন, একজন লোকের জন্য আমরা এখানে 9কে 10 দিয়ে গুণ করছি। একই স্ক্রিনে আসছি, 13 নম্বর অঙ্কটায় একজন দিয়ে বের করার জন্য করছিলাম 7 দিয়ে ভাগ। বাট এখানে আবার করছি 9 ভাগ 10 না করে 9কে 10 দিয়ে গুণ করছি। ঠিক আছে? 90 দিনে। এক দিয়ে যখন বের করা হয়ে গেছে, তখন 5 জনেরটা ইজিলি বের করতে পারবো। 5 জন লোক কয় দিনে বের করতে পারে, এটা সেকেন্ড স্টেপ অঙ্কের, তাই না? আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ঐকিক নিয়মে আমি একের জন্য যখন বের করব, কখন আমি ভাগ করব, কখন গুণ করব। এটা নিয়ে ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, এখানে আমি কখনো ভাগ করি, কখনো গুণ করি। এই যে একের জন্য বের করার সময় আমি কখনো ভাগ করি বা কখনো গুণ করি, এটা কেন বা এটা কিভাবে বুঝবো, আমি কি ভাগ করবো না গুণ করব? ঠিক আছে, এই জিনিসটাই আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, সো স্ক্রিনে যদি আপনি দেখে থাকেন, আপনি এই অংশটুকু চিন্তা করেন, আপনি কখন ভাগ করবেন, কখন গুণ করবেন। ঠিক আছে, ক্লিয়ার? এটা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। এই পুরো বিষয়টি আমি এখন আপনাদের চ্যাট জিপিটি ব্যবহার করে বোঝাবো। আমি এবং চ্যাট জিপিটি দুজন মিলে আপনাদেরকে বোঝাবো। আমি নিজেই হয়তো আপনাকে বোঝাতে পারতাম, আমি চ্যাট জিপিটি ইউজ করে আপনাদের বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনারা নিজেরাও যেন চ্যাট জিপিটি ব্যবহার করে এরকম করে নিজে নিজে শিখতে পারেন। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক এটা আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে করব। ঠিক আছে, দেখুন আমি চ্যাট জিপিটি কে প্রশ্ন করেছিলাম ঐকিক নিয়মে অঙ্কে কখন গুণ করতে হয়, কখন ভাগ করতে হয়, একদম আমার মতো করে প্রশ্ন করা, যেমনটা আপনি হয়তো করবেন। চ্যাট জিপিটি আমাকে বলছে ভালো প্রশ্ন করেছো। ঠিক আছে, সে আমাকে বুঝে নিতে বলছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। দেখেন ঐকিক নিয়ম আমি একটু বড় করে দিই আপনাদের জন্য। ওকে, এবার দেখেন, জুম করে দিলাম। ঐকিক নিয়মের মূল ধারণাটা কি? একটি জিনিসের মান থেকে অন্যটির মান বের করা, যেটা আমরা একটু আগে আলাপ করেছি। এখানে গুণ আর ভাগ ব্যবহার করে করাটা নির্ভর করে সংখ্যাটা বাড়ছে না কমছে তার উপরে। এটা অলরেডি আপনারা জানেন। আমি একটা উদাহরণ বলি। আচ্ছা, এখানে অলরেডি সে দেখাচ্ছে, আমি নিজের থেকে না বলে ওর উদাহরণটাই বলি। যখন জিনিসের মান বের করতে হয় তখন একক মান নিতে হবে, যেটা আমরা বলেছিলাম একটু আগে, স্টেপ 1, তাই না? যে যে আমাদেরকে যে তথ্য দেওয়া আছে তার থেকে আমরা একক মানটা বের করি, একের জন্য মানটা বের করি। ও বলছে তখন ভাগ, আসলে কথাটা সঠিক না। তখন ভাগ অথবা তখন গুণ, এটাও হতে পারে, তখন গুণও হয়, যেটা আমরা একটু আগেই দেখলাম, তাই না? সো ও যেটা বলছে সঠিক না, ও আংশিক সঠিক বলছে। আমরা তখন একটু দেখি। দেখেন ও বলছে কি 5 টাকায় 10টা কমলা পাওয়া যায়, তাহলে 1 টাকায় কমলা কত? রাইট, এখানেও ভাগ করছে। এক বের করার জন্য ভাগ করছে। এই জিনিসটা আমরা একটু আগেই দেখে আসছি, যে আমরা আবার গুণও করছিলাম পরে একটা, তাই না? 10 গুণ 9 এরকম করেছিলাম। সো ও যেটা বলছে একদম ভাগ, সেটা সঠিক না, বাট এই অঙ্কের জন্য সঠিক। সেটা আমরা বুঝছি যে 5 টাকায় 10টা কমলা পাওয়া গেলে
টাকায় ভাগ করতে হবে, এটা আমাদের কমন সেন্স থেকে আমরা বুঝতেছি। ওকে, তারপরেও কি বলছে, যখন সেই একক মান থেকে বেশি বা কম বের করতে হয় তখন গুণ করতে হয়। আচ্ছা দেখিও কি বলছে, 1 টাকায় 2টা কমলা, তাহলে 8 টাকায় কয়টা কমলা পাওয়া যাবে? এটাও আমরা জানি, বুঝতেছি নিজেরা যে গুণ করতে হবে। এটা তো আসলে কমন সেন্স থেকে আমরা নর্মালি বুঝি, বা আমরা যতটুকু আমাদের ম্যাথমেটিক্স জ্ঞান আছে বুঝি, বাট আমরা যে প্রশ্নের উত্তরটা চাচ্ছিলাম সেটা এখনো পাইনি, তাই না? আচ্ছা, ওকে, আজ 3 নম্বর জিনিসটা একটু স্কিপ করি, এটা এখন আপনাদের বলতে গেলে একটু কমপ্লেক্স মনে হবে, তার থেকে চলেন আমি ওকে আবার যেটা প্রশ্ন করছিলাম, আমি ওকে দেখেন প্রশ্ন করছি, কিন্তু আমি দেখেছি প্রশ্নে দেয়া তথ্য থেকে একক মান বের করার জন্যই, এই যে আমি এই লাইনটার কথা বলছি দেখেন, যে কিন্তু আমি দেখেছি প্রশ্নে দেয়া তথ্য থেকে একক মান বের করার জন্যই কখনো গুণ আবার কখনো ভাগ করে, এটা কিভাবে বুঝবো? এই লাইনটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম চ্যাট জিপিটি কে, আমি ওকে প্রশ্ন করেছি। ঠিক আছে, আপনাদের যে বেসিক্যালি যিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন এটাই ছিল তার প্রশ্ন। এবারে খেয়াল করেন, এবারে চ্যাট জিপিটির অ্যান্সারটা সুন্দর, যেটা আসলে আমি আপনাকে বলতে চাই। দেখেন এই যে বলছে, তুমি যেটা বলেছো এটাই আসলে ঐকিক নিয়মের মূল ফাঁদ। সবসময় একক মান বের করতে ভাগই করতে হবে, এই ধারণাটা পুরোপুরি সঠিক না। এই যে আমি একটু আগে চ্যাট জিপিটির ব্যাপারে যেটা বলছি, এবার ও নিজেই বলতেছে এই ধারণাটা পুরোপুরি সঠিক না। কারণটা হলো সম্পর্ক সরাসরি নাকি ব্যস্তানুপাতিক, কখনো কখনো ডিরেক্ট রিলেশন হয়, কখনো কখনো ইনভার্স রিলেশন হয়। ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলছি, তার উপর নির্ভর করে। যেমন সরাসরি অনুপাত, ডিরেক্ট প্রপোর্শন, যত বাড়বে তত বাড়বে, এরকম যদি হয়, ফর এক্সাম্পল 1 টাকায় বেশি জিনিস পাওয়া, মানে 1 টাকা বেশি হলে জিনিসও বেশি পাওয়া যাবে, যদি ব্যাপারটা এমন হয় এটাকে বলে সরাসরি অনুপাত। যে আমি যদি রিসোর্স বাড়াই রেজাল্টও বাড়বে। ব্যাপারটা বুঝছেন, টাকা হচ্ছে আমার রিসোর্স, আর যা কিনছি তা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে টাকা বেশি হলে জিনিসও বেশি পাওয়া যাবে, এটা হচ্ছে একটা সরাসরি অনুপাত। আবার শ্রমিক বেশি হলে কাজও তাড়াতাড়ি শেষ হবে, তাই না? এগুলো হচ্ছে সরাসরি অনুপাত, যে শ্রমিক বেশি হলে কাজও তারা বেশি করবে। লেখাটা একটু পেঁচায় লিখছে, তাড়াতাড়ি শেষ হবে ব্যাপারটা এমন না, শ্রমিক বেশি হলে কাজও বেশি হবে, এটা হচ্ছে কথা। এগুলো সরাসরি অনুপাত, আমি যদি রিসোর্স বাড়াই আমার আউটকামও বাড়বে, এটা হচ্ছে সরাসরি অনুপাত। এ সকল ক্ষেত্রে একের মান বের করতে ভাগ করতে হয়। কারণটা আবার দেখেন, উল্টাটা চিন্তা করেন, রিসোর্স কমালে আউটকামও কমবে। এই যে এই কথাটা যদি বলে টাকা বেশি হলে বেশি জিনিস পাওয়া যাবে, মানে কি টাকা কম হলে কম জিনিস পাওয়া যাবে। এই সকল ক্ষেত্রে একের মান বের করার সময় ভাগ করতে হয়। খেয়াল করেন যেটা বলছে, আপনাকে আগে বুঝতে হবে অনুপাতটা কেমন, এটা কি সরাসরি সম্পর্ক নাকি বিপরীত সম্পর্ক। ইনভার্সকে বিপরীত বলতে পারেন, ব্যস্তানুপাতিক শব্দটা একটু কঠিন, বিপরীত সম্পর্ক চিন্তা করেন। হ্যাঁ, সুতরাং যেখানে টাকা বাড়ালে বা রিসোর্স বাড়ালে আমার আউটকাম বাড়ে সেই সম্পর্ক সরাসরি, যেখানে রিসোর্স বাড়ালে আউটকাম কমে আমরা একটু পরে দেখবো সেটা ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক। এবারে খেয়াল করেন, টাকায় কলা কিনি, তাহলে কি টাকা বাড়ালে কলা বাড়বে, তাহলে এটা সরাসরি সম্পর্ক। তাহলে খেয়াল করেন 10 টাকায় 20টা কলা পাওয়া যায়, তাহলে 1 টাকায় কয়টা কলা পাওয়া যাবে? 1 টাকা, তার মানে এক বের করার সময় এবার যেহেতু এবার আমি ভাগ করব, যেহেতু সরাসরি সম্পর্ক এবং সরাসরি সম্পর্কে 10 রিসোর্স থেকে আমি 1 রিসোর্সে আসছি, তার মানে কি কমবে, তাহলে ভাগ করব। 10 রিসোর্স থেকে 1 রিসোর্সে আছে, আমি রিসোর্স কমাইছি, কলার পরিমাণও কমবে, তাহলে ভাগ করব। আবার যদি বলতো 20 টাকায় কয়টা পাওয়া যাবে, তাহলে এই যে 1 থেকে যখন 20-এ যাব, 1 টাকা থেকে আমি রিসোর্স বাড়াইছি, 20 টাকা করছি, তাহলে তখন রিসোর্সও বাড়বে, তখন আমি এবার বেশিতে গুণ করব। বেসিক্যালি এই যে ভাগ বলছে, ভাগটা হচ্ছে একক মান বের করার ক্ষেত্রে, এই যে বলেই দিছে একক মান বের করার ক্ষেত্রে ভাগ। আবার একক থেকে যখন বেশিতে যাব তখন গুণ। সহজভাবে বললে, যদি সম্পর্ক সরাসরি হয়, যদি সম্পর্ক সরাসরি হয় তখন একক মান বের করার জন্য ভাগ করব, আবার একক থেকে যখন অন্য জায়গায় যাব তখন গুণ করব, যদি সম্পর্ক সরাসরি হয়। তাহলে আমি আপনাদেরকে যদি এখানটা একটু বলি, আপনারা খাতায় একটু লেখেন, সম্পর্ক যখন সরাসরি মানে রিসোর্স বাড়ালে পরিমাণও বাড়ে, রিসোর্স কমালে পরিমাণও কমে, এটাকে বলে সরাসরি সম্পর্ক। এ সকল ক্ষেত্রে এ সকল ক্ষেত্রে বেশির থেকে যখন কমে যাব তখন ভাগ করব। যেমন 10 থেকে 1-এ গেছি তখন ভাগ করব, আর কম থেকে যখন বেশিতে যাব তখন গুণ করব। যেমন 1 আছে, সেখান থেকে যদি আমি 20-এ যাই বা 15-তে যাই বা 5-এ যাই তখন গুণ করব। তাহলে আপনি এই অঙ্কটা এরকম করে একটু করেন, 10 টাকায় 20টা কলা পাওয়া যায়, 5 টাকায় কয়টা কলা পাওয়া যাবে? 10 টাকায় 20টা কলা পাওয়া যায়, 5 টাকায় কয়টা কলা পাওয়া যাবে? আমি এই অঙ্কটাই আপনাদেরকে একটু পরে লিখে দেখাচ্ছি, এখানে লিখে রাখি, চ্যাট জিপিটি কে বলি, ঠিক আছে, যে 10 টাকায় 20টি কলা
এটা ওকে দিয়ে একটু পরে সলভ করাবো, দাঁড়ান। পাওয়া যায়, ঠিক আছে, মনে করেন বললাম 30 টাকায়, বললাম 30 টাকায় কয়টি কলা পাওয়া যাবে। এখানে স্টেপটাকে খেয়াল করেন। প্রথমে আপনি 10 টাকা থেকে 1 টাকায় যাবেন, এটা হবে ভাগ। তারপরে 1 টাকা থেকে যখন 30 টাকায় যাবেন তখন হবে গুণ, তাই না? যেহেতু এটা সরাসরি সম্পর্ক, এই অঙ্কটা আমাদেরকে করে দেখেন, ওকে বললাম এটা করে দাও। ও এখন কিভাবে করে দেয় খেয়াল করেন, দেখি। এই দেখেন উত্তর 60টি কলা। এটা সরাসরি অনুপাত, টাকা বাড়লে কলাও বাড়ে। তাই কিভাবে খেয়াল করেন, এই যে 1 টাকায় প্রথমে ভাগ করছে, 30 টাকায় প্রথমে গুণ করছে, এটা অনুপাতের অঙ্কটুকু আপনার দেখার দরকার নেই। এবার ওকে বলি ঐকিক নিয়ম, ওকে মনে করে বললাম ঐকিক নিয়মে 2 ধাপে করে দেখাও, 2 ধাপে করে দেখাও, ওকে এটাই বললাম। এই দেখেন ও করে দেখাচ্ছে। একক মান বের করে, এই যে দেখেন ধাপ 1 একক মান বের করা। আমি এটাই চাচ্ছিলাম আপনাকে দেখাইতে, আমি নিজে না লিখে চ্যাট জিপিটি লিখলো। 10 টাকায় সমান 20টি কলা, তাহলে 1 টাকায় কি ভাগ করবো 2টি কলা। এবার যে দ্বিতীয় ধাপ চাহিদা মতো হিসাব, 1 টাকায় 2টি কলা, তাহলে 30 টাকায় 60টি কলা। আশা করি এবার আপনারা ক্লিয়ার। সরাসরি সম্পর্কের ক্ষেত্রে যখন আমি একে আসলাম তখন ভাগ করলাম, 1 থেকে যখন অন্য জায়গায় গেলাম তখন গুণ করলাম। ক্লিয়ার? এবারে চলেন বিপরীত একটা সম্পর্কের অঙ্ক দেখি, বা ধারণাটাকে বুঝে আসি। এই হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনভার্স। দেখেন, বেশি গতিতে চললে একটা জায়গায় পৌঁছাতে আমার কম সময় লাগবে। খেয়াল করেন, ওদের না এই উদাহরণটা ঠিক ছিল না, যে শ্রমিক বেশি হলে তাড়াতাড়ি শেষ হবে, উদাহরণটা শেষ ছিল না। এটা সরাসরি সম্পর্ক হলে শ্রমিক বেশি হলে কাজ বেশি হবে, এটা বললে সরাসরি সম্পর্ক হইতো। এই যে এবার এই ব্যস্ততে সেই উদাহরণ দিয়েছে, লোক বেশি হলে কাজের দিন কম লাগবে। কিন্তু উপরের উদাহরণটা যে সঠিক ছিল না, যে শ্রমিক বেশি হলে তাড়াতাড়ি শেষ হবে, এটা লেখাটা হবে শ্রমিক বেশি হলে কাজ বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে কথা, লোক বেশি হলে কাজের দিন কম লাগবে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। লোক বাড়াবো কমবে, তাই না? রিসোর্স বাড়াচ্ছি, সময় কম লাগতেছে। গতি বাড়াচ্ছি, সময় কম লাগতেছে। এগুলো হচ্ছে বিপরীত সম্পর্ক। যদি এমন হচ্ছে গতি বাড়াইলে সময়ও বেশি লাগে, তাইলে সেটা হচ্ছে সরাসরি সম্পর্ক। এসব ক্ষেত্রে একক মান বের করতে গুণ করতে হয়। আপনি এগুলো কমন সেন্স থেকে হয়তো বুঝবেন, বাট তবুও একটু আমরা থিওরিটিক্যালি বুঝতেছি। দেখুন, 6 জন 12 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে একজন কয় দিনে পারবে? ডেফিনেটলি একজনের বেশি টাইম লাগবে, দ্যাটস ওয়াই গুণ করব। দেখছেন, একজনে 12 গুণ 6, ঠিক আছে, 72 দিন। কেন একজনের আরো বেশি সময় লাগবে? এটাই তো ব্যস্ত সম্পর্ক, আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলতেছি। আচ্ছা, এই সকল ক্ষেত্রে আবার যখন 1 থেকে আবার আমি সংখ্যা রিসোর্স বাড়াবো, একজনের জায়গায় মনে করেন 3 জনে যাব, রিসোর্স বাড়াবো, তখন আবার কিন্তু ভাগ করতে হবে, কারণ 3 জনের আরো কম সময় লাগবে, আবার একজনের চেয়ে 3 জনের কম সময় লাগবে না, তাই এই 72কে তখন 3 দিয়ে ভাগ করবো। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখেন এখানে এখানে বলছে, এটা যদি একক মান বের করার ক্ষেত্রে, এটা যেটা বলছে এই জিনিসটা কিন্তু সহজে বোঝার নিয়ম। এটা একক মান বের করার ক্ষেত্রে একসাথে বাড়ে কমে এরকম যদি হয়, যে বাড়লে বাড়ে কমলে কমে, একসাথে মানে রিসোর্স, রিসোর্স বাড়াইলে আউটকাম, এই জিনিসটা বলছে একসাথে বাড়ে কমে বলতে বুঝেছে রিসোর্স এন্ড আউটকাম। রিসোর্স এবং আউটকাম একসাথে বাড়ে কমে হলে একক মান বের করতে ভাগ করতে হয়। রিসোর্স এবং আউটকামের একজন বাড়লে আর একটা কমে, এমন হইলে আমার একক মান বের করতে গুণ করতে হয়। আপনার এই লেকচারটা অনেক জটিল মনে হয়ে যেতে পারে, কারণ এত সহজ কথাবার্তা আসলে আমি সহজে বলতে পারতেছি কিনা আমি জানি না। তো আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে আসেন, আমি এবার আরেকটা উদাহরণ একই রকম ভাবে দিব, যে 6 জন একটি কাজ 12 দিনে শেষ করে, 3 জন কয় দিনে করবে? এটাই আমি ওদেরকে দিলাম। হ্যাঁ, শেষ করে, শেষ করে 3 জন, 3 জন কত দিনে করবে? ঠিক আছে, বললাম যে ঐকিক নিয়মে 2 ধাপে দেখাও, এটাও লিখে দিই। ঠিক আছে, যে ঐকিক নিয়মে 2 ধাপে দেখাও, দেখাও। ঠিক আছে, দেখেন এবার কি হয়। এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক, তাই না? এবার দেখেন ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ লোক কম হলে বেশি সময় লাগে, লোক বাড়াইলে কম সময় লাগে। প্রথম ধাপ, 6 জন করে 12 দিনে, তাহলে একজন করবে 6 × 12 × 6 72 দিনে। বুঝতেছেন? এবার দেখেন একজন থেকে যখন 3 জনে যাবো আবার ভাগ, কারণ একের চেয়ে বেশি বাড়ছে, তাই না? এরকমই। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছেন। আচ্ছা, আপনাদের অনেকের ইয়ে থেকে ভাইয়া ভগ্নাংশ হলে কি হবে? ভাইয়া সেম নিয়ম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভগ্নাংশ হলে ওই 3-এর জন্য যা করছেন ভগ্নাংশের জন্য তাই করতেন। ঠিক আছে? আমি কি আপনাকে বুঝাতে পারছি? ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিসই হয়, আমরা যখন এককে কোনো কিছু দিয়ে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করি,
ভগ্নাংশের হর উল্টায় গিয়ে নিচে চলে যায়, এটা ভাগের নিয়ম, তাই না? বুঝতে পারছেন? যেমন আমি যদি আপনাদেরকে এরকম একটা অঙ্কই দেখাই, এরকম একটা অঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি ভগ্নাংশ দিয়ে। প্রথম জিনিসটা খেয়াল করেন, আমি ওকে বলেছিলাম সরাসরি ও ব্যস্ত সম্পর্কে দুটি উদাহরণ দেখাও যেখানে ভগ্নাংশ ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, দেখেন 2.5 কেজি আমের দাম 200 টাকা, 3.75 কেজি আমের দাম কত? আপনারা 2.5 কে ভগ্নাংশে প্রকাশ করতে পারেন 25/10, আর 3.75 এটা হয়ে যাবে 3.75 বাই 375 বাই, সরি, 375/100। দেন আপনি ভগ্নাংশ দিয়ে চিন্তা করতে পারেন। দেখেন 2.5 কেজি আমের দাম 200 টাকা, তাহলে 1 কেজি সমান 200/2.5 হয়, ভাগই কিন্তু হচ্ছে। কারণ কেজি এর পরিমাণ বাড়লে আমের দামও বাড়বে, মানে আমের দাম বলতে আম কিনতে প্রয়োজনীয় টাকার পরিমাণও বাড়বে, দেন সরাসরি অনুপাতে আমরা ভাগ করলাম। আবার 1 থেকে যখন এই 3.75 যাবো তখন গুণ করব। তো ভগ্নাংশের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, সেম নিয়ম। একটা ব্যস্ত অনুপাতের জিনিস দেখেন, 4 জন শ্রমিক 7.5 দিনে করতে পারে। আচ্ছা, আমি আসলে ভগ্নাংশটা চাচ্ছিলাম এই শ্রমিকের ক্ষেত্রে। ওকে, দেখতেছি 4 জন শ্রমিক 7.5 দিনে কাজ করতে পারে, একজন শ্রমিক কত দিনে করতে পারবে? 7.5 ইন্টু 4, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, একক মান বের করার সময় তাই গুণ করব। আবার একক মান থেকে যখন বড় মানে যাব, অন্য মানে যাব, তখন ভাগ করব, বড় মান বা অন্য মান হোয়াট এভার। আমি এবার চ্যাট জিপিটিকে বলবো একক মান বের করার ক্ষেত্রে এই ভগ্নাংশটা যেন ব্যবহার করতে হয় এমন অঙ্ক দেখাও। দেখেন চ্যাট জিপিটিকে আবার বলছি, খুব সুন্দর একটা উদাহরণ দিছে, মনে হচ্ছে সুন্দর দিছে, আসলে দেখি সুন্দর কিনা। দেখেন আমি ওকে বলছি প্রশ্নে এমন তথ্য দাও যেন একক মান বের করতেই ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ করতে হয়। খেয়াল করেন, দিছে সরাসরি অনুপাত। সরাসরি অনুপাতের নিয়ম কি? আমরা একক মান বের করার সময় ভাগ করব, তাই না? দেখেন তাই করছে। 4.3/4 কেজি আপেলের দাম 90 টাকা হলে 1 কেজি আমের দাম কত? দেখেন 3/4 কেজি আমের দাম 90 টাকা হলে 1 কেজির দাম 90/3/4। বুঝতে পারছেন? এই যে, সুতরাং আপনাদের যেই ইয়েটা ছিল ভাইয়া ভগ্নাংশের ক্ষেত্রে আলটিমেটলি কি হবে, সেম জিনিস। আবার দেখেন 2/3 জন শ্রমিক 18 দিনে কাজ করে, তাহলে একজন শ্রমিক কি করবে? আমরা গুণ করব, ব্যস্তানুপাতিক সংখ্যা 1 বের করার জন্য গুণ করি, তাই গুণ করব। এই তো, আশা করি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, এখানে একটা জিনিস বলছে, প্রথম উদাহরণে ভাগ ক্ষেত্রে ভগ্নাংশকে গুণে উল্টাতে হয়েছে। ওই যে যেটা বলছে আর কি, যে এই ভাগটা যখন করছে 3/4 গুণ আকারে এসে উল্টায় গেছে, এটা ভাগের নিয়ম, এখানে ঐকিক নিয়মের কোনো ব্যাপার নাই। আর এখানেও যেটা হয় নর্মাল কেস, এখানে তো আসছেই 2/3 দিয়ে গুণ করছে, তো গুণই করছে নর্মাল। ঠিক আছে, আচ্ছা। তো এই আশা করি আপনারা বুঝতে পারছেন। স্ক্রিনে এরকম করে রেখে আপনারা এই জায়গাগুলোতে প্রয়োজনে পজ করে এই জায়গাগুলো দেখে বুঝতে পারেন, এবং এই লেকচারটা প্রয়োজনে 1-2 বার করে একটু রিপিট করে দেখেন। আই গেস আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, হওয়া উচিত আশা করি। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। আশা করি বুঝাতে পেরেছি, কয়েকবার দেখে ক্লিয়ার হয়ে যাবে। চ্যাট জিপিটি ইউজ করে আর স্যাম্পল কিছু ম্যাথ প্র্যাকটিস করতে করতে নিজের কনফিডেন্স ডেভেলপ করে ফেলতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।